হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা কথা বলছি দুর্নীতি নিয়ে। আপনারা জানেন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। গত কিছুদিন পরপর মেবি লাস্ট 10 ইয়ার্স ধরে বাংলাদেশ দুর্নীতিতে নাম্বার 1, 2, 3 এবং রিসেন্টলি আপনি যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে দুর্নীতি নিয়ে উনি কি বলছেন। তো আপনারা দেখে আসেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, সব শেষ করে দিই। যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কথা শুধু বললাম, একটা উদাহরণ, এই উদাহরণ সর্বোচ্চ যে কোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির তালিকায় সর্বনিম্ন। সততা বলে আমাদের আর কোনো জিনিস নাই, শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস। কাজে এই দুর্নীতি থেকে বাইর না হলে এই কোনোটাই হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিজ্ঞ মানুষ, নোবেল লরেট এবং আরো অনেকগুলো আসলে অ্যাওয়ার্ড জেতা এবং মানুষ হিসেবে উনি লিভিং লেজেন্ড। ওনার মতো মানুষ হয়তো দেশে জীবিত মানুষ আর পৃথিবীতে হয়তো সেকেন্ড নেই। তো এরকম একজন মানুষ বলছেন যে বাংলাদেশে আমরা যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে না পারি, আমরা যদি দুর্নীতি থেকে আমাদেরকে বের করে না নিয়ে আসতে পারি, তাহলেই বাংলাদেশকে আমরা যত কাজই করি না কেন, যত কথাই বলি না কেন, বাংলাদেশকে আমরা যে স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি সেটা বিনির্মাণ করা সম্ভব না। তাহলে দুর্নীতি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, দুর্নীতি থেকে আপনি কিভাবে নিজেকে মুক্ত রাখবেন? প্রথমত দুর্নীতি আপনার বুঝতে হবে, দুর্নীতির ধরন বুঝতে হবে, দুর্নীতিটা কি বুঝতে হবে এবং কি কিভাবে দুর্নীতিগুলো হচ্ছে সেটা বুঝতে হবে। খুব স্বাভাবিকভাবেই আমরা অনেকগুলো দুর্নীতি, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের যে দুর্নীতি, বাংলাদেশের যে ঘুষের দুর্নীতি, বাংলাদেশের যে নকলের দুর্নীতি, বাংলাদেশের যে ক্ষমতা ব্যবহারের দুর্নীতি, এরকম দুর্নীতিগুলো আমরা সচরাচর দেখতে পাই। আমরা আজকে কথা বলবো এমন কিছু দুর্নীতি নিয়ে যেগুলো নিয়ে নর্মালি মানুষের মধ্যে হয়তো দেখা যাবে অনেক মানুষের মধ্যেই সেই ধারণাগুলো ওরকম ভাবে স্পষ্ট না। আমরা দুর্নীতি করছি, আমরা নিজেরাই জানি না আমরা দুর্নীতি করছি। এর প্রমাণস্বরূপ যদি আমরা বলি যে আপনারা দেখবেন যে প্রাক্তন যে প্রাইম মিনিস্টার, উনি এখনো পর্যন্ত উনি যে দুর্নীতি করেছেন উনি এটা বুঝতেই পারছেন না উনি দুর্নীতি করেছেন। এবং ওই দলের এখন পর্যন্ত যারা ক্ষমা চাননি, আসলে ওনারা মনে করেন যে ওনারা কোনো অন্যায় করেননি, ওনারা রাজনৈতিক কারণে যেগুলো ঘটনা ঘটেছে সব রাজনৈতিক কারণে। মিনিংটা হচ্ছে যে ওনারা দুর্নীতি করেছেন ওনারা জানেনই না, আসলে দুর্নীতি করেছেন। ঠিক এমনই ভাবে বাংলাদেশের অন্য অনেকগুলো সেক্টর আছে যে সেক্টরের আমরা তো মনে করি মোর দেন 80% মানুষ আমরা দুর্নীতিতে কোনো না কোনো ভাবে জড়িত, বাট আমরা আসলে জানি না যে আমরা দুর্নীতিতে জড়িত। খুব সংক্ষেপে যদি বলা যায় যে একজন দুধ বিক্রেতা, আপনি জানেন একজন দুধ বিক্রেতা দুধের মধ্যে ম্যাক্সিমাম যতটুকু পানি মেশালে সেটা তার বিক্রি করা সম্ভব, উনি ততটুকু পানি মেশান, এটা দুর্নীতি। একজন শিক্ষক, ওনার যে সময় ইউনিভার্সিটি বা কলেজে যাওয়ার কথা সেই সময় পরে উনি যদি যান, অথবা যে সময় ওনার ব্যাক করার কথা তার আগে যদি উনি ব্যাক করেন, দুর্নীতি। আমরা হয়তো জানি না, ওভাবে খেয়াল করে দেখি না যে এটা দুর্নীতি। একজন শিক্ষক তার যেটুকু পড়ানোর কথা যদি কোনো কারণে উনি ওইটুকু পড়াতে না পারেন, এটা দুর্নীতি, বাট আমরা জানি না এটা দুর্নীতি। একজন চিকিৎসক, ওনার চিকিৎসা একটা জনসেবামূলক পেশা, যদি ওই পেশায় থেকে উনি ওনার জনসেবার চেয়েও ওনার পার্সোনাল যে বেনিফিট সেটাতে যদি বেশি মনোনিবেশ করেন, তাহলে যে এটা দুর্নীতি উনি জানেনই না। একজন ইঞ্জিনিয়ার তার যে প্রজেক্টটা যেভাবে সম্পাদন করার কথা সেখানে যদি উনি সেই কাজটা সঠিকভাবে সম্পাদন না করে নিজের স্বার্থের জন্য হয়তো একটা প্রজেক্ট, হয়তো 1 কোটি টাকার প্রজেক্ট, উনি সেটা 1.5 কোটি টাকা দেখিয়ে হয়তো 50 লাখ টাকা নিয়ে নিচ্ছেন, সেটা দুর্নীতি, আমরা হয়তো জানি না। এইরকম হাজারো দুর্নীতির মধ্যে আমরা জর্জরিত। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টার কথা অনুসারে আমরা দুর্নীতি মুক্ত হতে চাইলে আমাদেরকে কি করতে হবে? আসলে দুর্নীতির সঙ্গে গবেষণার একটা খুব গভীর রিলেশন আছে। দুর্নীতি বুঝতে হলে মানবিক দৃষ্টিভঙ্গি ডেভেলপ হতে হয়। দুর্নীতি বুঝতে হলে এডুকেশন সিস্টেমটা আরো স্ট্যান্ডার্ড হতে হয়। দুর্নীতি বুঝতে হলে গবেষণার যে কম্পোনেন্ট গুলো আছে, যে নলেজ ডেভেলপমেন্টের যে ইনডেপথ নলেজ বা নলেজ গ্যাদারিং এর যে জায়গাগুলো এবং থট প্রসেস, চিন্তার জায়গাগুলো, সেগুলো ডেভেলপ হতে হয়। তার মানে হলো দুর্নীতি বুঝতে হলে আপনার এডুকেশন সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে। এবং এই এডুকেশন সিস্টেমটাকে ঢেলে সাজানোর অর্থ হচ্ছে এডুকেশনের প্রত্যেকটা ডিসিপ্লিনের, বিশেষ করে যারা গ্রাজুয়েশন লেভেল বা মাস্টার্স লেভেলের পড়াশোনার সঙ্গে গবেষণাটাকে একভূত করতে হবে। এই গবেষণা মানুষের চিন্তার জায়গাটা তৈরি করে দেবে, এই গবেষণা মানুষের প্রবলেম সলভিং এবিলিটি তৈরি করে দেবে, এই গবেষণা মানুষের জাজমেন্টাল এবিলিটি ডেভেলপ করবে, এই গবেষণা মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি ডেভেলপ করবে। এগুলো যখন ডেভেলপ করবে তখন আসলে মানুষ প্রথমত নিজেকে বুঝতে শিখবে, তার জাজমেন্ট
ক্যাপাসিটি ডেভেলপ করবে এবং পরবর্তীতে এই সিচুয়েশনগুলো কোনটা আসলে দুর্নীতি কোনটা দুর্নীতি না, আমি যখন একটা কাজ করব সেই কাজটা যদি অন্য কারোর জন্য ক্ষতিকারক হয় সেটা দুর্নীতি, তখন আমি বুঝতে পারবো। আমি যখন একটা কাজ করব সেটা আমার জন্য যেমন বেনিফিটেড হবে, অন্য কারো যেন ক্ষতি না হয়, সে ব্যাপারগুলো আমাদের খেয়াল করতে হবে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আমাদের পুলিশ বলেন, আমাদের রাজনীতিবিদ বলেন, আমাদের লয়ার বলেন, সবগুলো জায়গায় যেটা দেখা যাচ্ছে লাস্ট 30-40 ইয়ার্স ধরে আসলে আমরা শুধু আমাদের স্বার্থটা চিন্তা করছি, যেটাতে আমাদের বেনিফিট আমরা সেটাকে লিগাল বলছি, যেটা আমাদের বিপক্ষে যাচ্ছে সেটাকে আমরা ইনলিগাল বলছি বা অবৈধ বলছি। এই জায়গায় নিরপেক্ষতা নিয়ে আসার জন্য আমাদের এডুকেশন সিস্টেমের একটা বড় ভূমিকা আছে। তো আমরা যদি এডুকেশন সিস্টেমের সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে গবেষণা জিনিসটাকে একীভূত করি, অথবা আমাদের যে সমস্যাগুলোর আমরা সমাধান করবার চেষ্টা করছি সেই সমাধান কল্পে যদি এটা গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে এটাকে আমরা সমাধান করবার চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে মানুষের চিন্তা, মানুষের থট প্রসেসে ডেভেলপ করবে এবং একটা পর্যায়ে আমরা হয়তো দুর্নীতি মুক্ত হতে পারবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমরা আমাদের সেক্টর ওয়াইজ দুর্নীতির যে ডাইমেনশন, যে চিত্র, সেগুলো নিয়ে কথা বলবো। আমরা আশা করছি সেগুলোতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।